হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সামনে ভোট রয়েছে, আর সেই ভোটের আগে এসআইআর যে লিস্ট রিলিজ হয়েছে তাতে প্রায় 90 লক্ষ মানুষের কিন্তু নাম বাদ পড়েছে এবং তার মধ্যে 50 লক্ষ বিচারাধীন ছিল, যাদের কাগজপত্রের সমস্যা ছিল। তাদের মধ্যে থেকে 27 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। অর্থাৎ এই 27 লক্ষ মানুষ এই মুহূর্তে কিন্তু ভোট দিতে পারবে না। আর এটা নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। বাংলার যে এসআইআর মামলা, সেখানে সুপ্রিম কোর্ট একটি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে এবং প্রয়োগ করার পর নির্বাচন কমিশনের ওপরে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব যে আর্টিকেল 142 কি, যেটা সুপ্রিম কোর্ট প্রয়োগ করতে চলেছে, এবং আর্টিকেল 329 কি, যেটা নির্বাচন কমিশন প্রয়োগ করতে চলেছে। এই যে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কতখানি বড় আকার নিতে পারে বা এরকম কি পাওয়ার থাকতে পারে যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি এই ক্ষমতা প্রয়োগ করতে পারে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের সমস্ত পাওয়ারগুলোকেও আমরা ডিটেলসে বুঝবো। সো ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, টোটাল যদি দেখেন 91 লাখ ভোটার্স রিমুভ হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং সেই 91 লাখের মধ্যে যেটা বলা হচ্ছে যে 63% বাঙালি হিন্দুদের কিন্তু বাদ করা হয়েছে। এখানে দেখুন, এই হিন্দু মুসলিম করে কিছু লাভ নেই। টোটাল আমরা যদি দেখি 91 লাখ ভোটার কিন্তু টোটাল ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে। এবং বাদ হওয়ার পরে সুপ্রিম কোর্টে একটা রায় এসেছিল যেখানে বলা হয়েছিল যে একটা ট্রাইব্যুনাল ফর্ম করা হবে এবং সেই ট্রাইব্যুনালে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং তারপর যারা হাইকোর্টের জাজ আছে তারা পুরোটাকে দেখবে, দেখার পরে একটা লিস্ট জারি হবে। এখন সামনে ভোট আছে, মাত্র দুদিন পরে ভোট, এখনো পর্যন্ত সেই লিস্ট কিন্তু জারি হয়নি। অর্থাৎ সেই মানুষগুলো যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, যাদের কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, তা সত্ত্বেও কিছু ইস্যুর জন্য আটকে রয়েছে, তাদের তো এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে বলতে পারেন। তো তাদের ভোটটা কোথায় যাবে? তারা কি ভোট দিতে আদৌ পারবে? তো এটা কিন্তু এখনো ঝুলে রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা ক্ষমতা প্রয়োগ করেছে। দেখুন, সংবিধানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল 329। এই আর্টিকেল অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে একটা পাওয়ার আছে যে নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয়ে গেলে আদালত কিন্তু নির্বাচন কমিশনের কাজের ওপর কোনো বিচারিক পুনর্বিবেচনা করতে পারে না। অর্থাৎ যদি নির্বাচন কমিশনার নির্বাচনের প্রসিডিওর স্টার্ট হয়ে যায়, লিস্ট জারি হয়ে যায়, তারপরে কিন্তু কোর্ট কখনো কিন্তু কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এইটা কিন্তু আর্টিকেল 329-এ বলা আছে। কিন্তু আপনারা দেখেছেন যে এসআইআর মামলা হয়েছে এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু একটা বড় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, তাহলে কি প্রশ্ন উঠছে যে তাহলে কি নির্বাচন চলাকালীন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ আদৌ কি করতে পারে? মানে সুপ্রিম কোর্টের কাছে কি কোনো পাওয়ার আছে এরকম হস্তক্ষেপ করার? দ্বিতীয় প্রশ্ন আসছে যে ভোটাধিকার রক্ষার জন্য আদালত কি তার বিশেষ ক্ষমতা ব্যবহার করতে পারবে? অর্থাৎ আদালতের কাছে যে বিশেষ ক্ষমতা রয়েছে আর্টিকেল 142-র আন্ডারে, সেই পাওয়ারটা কি সুপ্রিম কোর্ট অ্যাপ্লাই করতে পারবে? এবং 3 নম্বর প্রশ্ন আসছে, সবথেকে বড় প্রশ্ন যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত কি গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি নির্বাচন কমিশনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে? অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে সুপ্রিম কোর্টের কি সংঘাত তৈরি করবে? এই 3টে প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। এবার দেখুন, ইলেকশন কমিশন অলরেডি লিস্ট পাবলিশ করেছে এবং সেই লিস্ট অনুযায়ী এসআইআর এর টোটাল লিস্ট অনুযায়ী কিন্তু যে যারা ভোট দিতে পারবে সেই ভোটের কিন্তু একটা লিস্ট ফ্রিজ হয়ে গেছে অলরেডি। এখনও অলরেডি 50 লক্ষের বেশি মানুষ বিচারাধীন আছে, অর্থাৎ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে রেখেছে, বিচারাধীন রয়েছে। মমতা ব্যানার্জি নিজেই কিন্তু এসআইআর মামলায় গিয়েছিল, এটাও আমরা জানি। এবার দেখুন, পশ্চিমবঙ্গে এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাকে পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। দেখুন কি হয়েছে, ভোটারের নাম কিন্তু বাদ গেছে, বহু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে যারা নাগরিকরা আছে, যাদের অনেকে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু বঞ্চিত বোধ করছে। আবার এদের মধ্যে অনেকেই আছে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে এবং বিপুল সংখ্যক আবেদন এখনও পর্যন্ত ঝুলে আছে। আপনারা জানেন যে বিচারকরা এখনও পর্যন্ত সেই জিনিসগুলোকে দেখছে এবং জোকাতে ট্রাইব্যুনাল ফর্ম করা হয়েছে এবং সেই ট্রাইব্যুনাল সেই ব্যাপারগুলোকে দেখছে। নির্বাচন কমিশন অলরেডি কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে এবং নির্বাচনের যে নোটিফিকেশন সেটা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে এবং লিস্টও বেরিয়ে গেছে।
অর্থাৎ নতুন করে আবার কিন্তু তাহলে ভোট দিতে পারবে এরকম নাম 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 কিন্তু অ্যাড করতে হবে, এরকম ভোটার যারা রয়েছে তাদের নাম কিন্তু অ্যাড করতে হবে। এবং এটাতে কিন্তু বলতে পারেন যে নির্বাচন কমিশনের যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী নতুন করে কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু বাড়তে পারে। এখন সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে সেটা একটু দেখি। দেখুন, এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে কিন্তু কেস যায়, এসআইআর মামলা যায়, এবং এই মামলায় বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ তারা কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। কি সিদ্ধান্ত নেয়? তারা বলে যে মানুষ ন্যায় পেতেই হবে, মানুষকে কমপ্লিট জাস্টিস দিতেই হবে। দেখুন, আদালতে আর্টিকেল 142কে প্রয়োগ করে এবং যেখানে বলা আছে যে পূর্ণ ন্যায় নিশ্চিত করা কিন্তু খুব দরকার। দেখুন, যে মানুষগুলো ট্রাইব্যুনালে গেছে, যে মানুষগুলোর নাম ইলেকশন লিস্টে আসেনি, তাদের কিছু না কিছু ইস্যু হয়েছে, কাগজপত্রে কোনো না কোনো কিছু ইস্যু হয়েছে, কিন্তু তাদেরকে ভোট দিতে দেওয়া যাবে না, এই অধিকারটা থেকে বঞ্চিত করা এটা কিন্তু ঠিক নয়। সুপ্রিম কোর্ট কিন্তু আর্টিকেল 142 প্রয়োগ করে বলছে যে কমপ্লিট জাস্টিস দিতে হবে। আপনারা জানেন যে যদি এই নামগুলো বাদ হয়ে যায় তাহলে কিন্তু নির্বাচনের উপরে অনেক বড় কিন্তু একটা প্রভাব পড়বে। সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে সেটা একটু আমি আপনাদেরকে এবারে খুলে বলি। দেখুন, সহজভাবে বললে যদি বিদ্যমান আইন বা প্রক্রিয়া যথেষ্ট না হয় তাহলে সুপ্রিম কোর্ট সেই ফাঁক পূরণ করতে পারে। অর্থাৎ যদি ধরুন নির্বাচন কমিশন যে রায়টা মানে যে লিস্টটা বার করেছে সেটা যদি ঠিক না মনে করে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই রায়ের মাধ্যমে সেই ফাঁকটাকে কিন্তু পূরণ করতে পারে। ঐতিহাসিকভাবে এই ধারা খুব কম ব্যবহার করা হয়, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আর্টিকেল 142 প্রয়োগ করেছে এরকম জায়গা কিন্তু খুব কম আছে। কোন কোন সময় অ্যাপ্লাই করেছে? দেখুন, যখন ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল তখনও মানুষকে ন্যায় দেওয়ার জন্য এই আর্টিকেল 142কে ইউজ করা হয়েছিল। এছাড়া অযোধ্যা যখন রাম মন্দির কেস চলছিল তখনও কিন্তু আর্টিকেল 142কে অ্যাপ্লাই করা হয়েছিল। কিন্তু যখনই সুপ্রিম কোর্ট এই কমপ্লিট জাস্টিস এটা প্রয়োগ করেছে তখনই কিন্তু সুপ্রিম কোর্টকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। দেখুন, একদিকে কি বলা হচ্ছে যে এই যে সিদ্ধান্ত মানে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা গণতন্ত্রকে শক্তিশালী করবে। অবভিয়াসলি মানুষ ভোট দিতে পারবে, কারণ ভোট দেওয়া যেটা শুধুমাত্র একটা আইনি অধিকার নয়, এটা একটা গণতান্ত্রিক অংশগ্রহণেরও কিন্তু একটা মূল অধিকার বলতে পারেন। অন্যদিকে সমালোচকরা কি বলছে? সমালোচকরা বলছে যে নির্বাচনের যে পরিচালনা করা এবং নির্বাচন কমিশনের কাজ এটা কিন্তু আদালতের কোনো কাজ নয়। অর্থাৎ কারা ভোট দিতে পারবে আর কারা ভোট দিতে পারবে না এটা ডিসাইড করবে কিন্তু নির্বাচন কমিশন, সেটা কিন্তু আদালত কখনো ডিসাইড করতে পারবে না, এটা সমালোচকরা বলছে। তবে বাস্তবতা কি দেখুন, আদালত সিস্টেমকে প্রতিস্থাপন করেনি, বরং যেখানে সমস্যা ছিল আদালত বলেনি যে সব লিস্টটাই বাদ দিয়ে দাও। আদালত বলেছে যে যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সমাধান কিন্তু খুব করা দরকার। তো এই সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাবও পড়ছে, অপোজিশন থেকে শুরু করে শাসক দল সবাই কিন্তু জোর গলায় কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু তুলছে। দেখুন, যদি এই কমপ্লিট জাস্টিস অ্যাপ্লাই হয় মানে আর্টিকেল 142 যদি অ্যাপ্লাই হয় তাহলে যাদের কাছে ভোট দেওয়ার অধিকার থাকছে না, বঞ্চিত মানুষ, প্রান্তিক ভোটার, তাদের কিন্তু একটা নতুন করে ক্ষমতা পাবে। 2 নম্বর হচ্ছে নির্বাচনের ফলেও কিন্তু একটা প্রভাব আসবে। অবভিয়াসলি সেই ভোটার যদি বাদ হয়ে যায় তাহলে একটা ভোটের রেজাল্ট আলাদাভাবে আসবে, আর যদি নতুন করে অ্যাড হয়, শক্তিশালী করে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার নতুন করে ফলের কিন্তু একটা প্রভাব দেখা যাবে। প্লাস হচ্ছে রাজনৈতিক বাস্তবায়নে কিন্তু অনেক বেশি পরিবর্তন আসবে। এখন হচ্ছে এই আর্টিকেল 142 এটা কি? দেখুন এই আর্টিকেল 142 এটা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের যে রায়টা আছে বা নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকেও কিন্তু বলতে পারেন যে কমিয়ে দিচ্ছে। এখানে শুধু আইনি একটা ধারা নয়, এটা একটা শক্তিশালী সাংবিধানিক হাতিয়ার বলতে পারেন সুপ্রিম কোর্টের। মানে সুপ্রিম কোর্ট যখনই মনে করেছে যে এই জায়গাটাতে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কোনো একটা অর্গানাইজেশন তার অধিকারটা থেকে বঞ্চিত করেছে, তো সেখানে সুপ্রিম কোর্ট এই আর্টিকেল 142 প্রয়োগ করে কমপ্লিট জাস্টিস দেওয়ার চেষ্টা করেছে। এবার আসি সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল সম্বন্ধে, যে আর্টিকেলগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে সুপ্রিম কোর্টের কাছে কী কী ক্ষমতা আছে। দেখুন, সুপ্রিম কোর্ট আর্টিকেল 124-এ বলা আছে যে ভারতে একটা সাংবিধানিক জুডিশিয়ারি সিস্টেম থাকবে। সেটা কিন্তু কি? সেটা কিন্তু সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের গঠন সেটা আর্টিকেল 124-এ বলা আছে। আর্টিকেল 125-এ বলা আছে যে জাজদের বেতন কত হবে, তারা অ্যালায়েন্স কত পাবে, সব কিছু কিন্তু আর্টিকেল 125-এ বলা আছে।
আর্টিকেল 126-এ বলা আছে যে যদি চিফ জাস্টিস না থাকে তাহলে কিন্তু অ্যাক্টিং জাস্টিস কিন্তু থাকবে। অর্থাৎ যদি আমরা দেখি, যদি কোনো জায়গায় সুপ্রিম কোর্টের জাজ না থাকে তাহলে সেখানে অ্যাক্টিং জাজ কিন্তু থাকবে। আর্টিকেল 127-এ বলা আছে যে যদি হাইকোর্টের বিচারপতিকে সাময়িকভাবে সুপ্রিম কোর্টে কিন্তু আনা যেতে পারে, যখনই কোনো শূন্যস্থান পূরণ করার থাকবে, যে কোনো একটা জায়গায় ধরুন সুপ্রিম কোর্টের জাজের অভাব হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে হাইকোর্টের জাজকে কিন্তু প্রয়োজন হলে বসানো যেতে পারে। আর্টিকেল 128-এ বলা আছে যে কোনো রিটায়ার্ড জাজ তাদেরকেও কিন্তু অ্যাজ এ জাজ হিসেবে আবার ডাকা হতে পারে সুপ্রিম কোর্টে। আর্টিকেল 129 বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। কারণটা কি? কারণ এই আর্টিকেলে বলা আছে যে সুপ্রিম কোর্টে যা কিছু রায়দান হবে সেগুলোকে রেকর্ড করা হবে, প্লাস যদি কেউ সুপ্রিম কোর্টের সম্বন্ধে ট্রোল করে বা তাকে যদি কোনোভাবে ক্রিটিসাইজ করে তাহলে সেখানে সুপ্রিম কোর্ট তাকে কন্টেম্প্ট করতে পারে, শাস্তি দিতে পারে। এবং আর্টিকেল 130-তে বলা আছে যে সুপ্রিম কোর্ট কোথায় বসবে সেটা সুপ্রিম কোর্ট নিজে থেকে ডিসাইড করতে পারে, মানে চিফ জাস্টিস নিজে থেকে ডিসাইড করতে পারে। এরপরে আর্টিকেল 137, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল। এটা মানে কি, ধরুন কোনো একটা জাজমেন্ট এসে গেছে, এরপরে আরও 5 বছর পরে ওই জাজমেন্টে কোনো পরিবর্তন দরকার হলো, সেটা কিন্তু আর্টিকেল 137-এ বলা আছে সুপ্রিম কোর্ট তার আগের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের কিন্তু রিভিউ করতে পারে, অর্থাৎ পুনর্বিবেচনা করতে পারে। এরপরে দেখুন আর্টিকেল 142, যেটা আমি এক্ষুনি এই ভিডিওটা করলাম, সেটা হচ্ছে কমপ্লিট জাস্টিস। এটা মানেটা কি, সম্পূর্ণ ন্যায় বিচারকে নিশ্চিত করতে যে কোনো আদেশ দিতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট। মানুষের অধিকারটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সুপ্রিম কোর্ট আর্টিকেল 142-কে অ্যাপ্লাই করতে পারে। আর্টিকেল 143-তে বলা আছে অ্যাডভাইসারি জুরিসডিকশনে। এর মানে কি, মানে সুপ্রিম কোর্টের কাছ থেকে প্রেসিডেন্ট চাইলে বা রাষ্ট্রপতি চাইলে কিছু অ্যাডভাইস নিতে পারে, আইনি মতামত কিন্তু নিতে পারে। এটা আর্টিকেল 143-তে বলা আছে এবং সুপ্রিম কোর্টকে প্রেসিডেন্টকে দিতে বাধ্য থাকতে হবে। আর্টিকেল 144-এ বলা আছে কোঅপারেশন। সুপ্রিম কোর্ট চাইলে যে কোনো ডিপার্টমেন্টের সাহায্য নিতে পারবে, সেটা স্টেট বডি হোক, সেন্ট্রাল বডি হোক, যে কোনো কারো কাছ থেকে সাহায্য চাইতে পারে। আর্টিকেল 145-এ বলা আছে রুলস অফ কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট তার নিজের নিয়ম নিজেই বানাবে, অন্য কেউ সুপ্রিম কোর্টকে কখনো কোনোভাবে যদি দেখেন কোনোভাবে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। তো এতগুলো যে রুলস আমি বললাম বা আর্টিকেল আমি বললাম, এগুলো কিন্তু সুপ্রিম কোর্টের পাওয়ার দেওয়া আছে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের যে এই রায়, যেখানে বলা হয়েছে যে অধিকারটা মানুষের ফিরিয়ে দিতে হবে, সেই রায় কিভাবে কার্যকারী করে, নির্বাচন কমিশন কিভাবে স্টেপ নেয়। আর মাত্র 2 দিন বাকি আছে, এরপরে ভোট আছে 23 তারিখ 2 দফায় ভোট আছে। তো এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন কি স্টেপ নেয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেটাকে নিয়ে আসার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না।